হামে ঝরল আরও 9 শিশুর প্রাণ, কাটছে না আইসিইউ সংকট। গাফিলতি তদন্তে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সমন্বয়ে কমিটি করবে সরকার। তদন্ত কমিটি যদি এমন খুঁজে পায় যে খুবই বাজে ধরনের নেগলিজেন্স হয়েছে যেটা শাস্তিযোগ্য, তাহলে শাস্তিও দেওয়া হবে। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে শিক্ষা কারিকুলাম ঢেলে সাজাতে চান প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগের কারণে পিছিয়ে পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। যেভাবে আসলে টিচার নিয়োগ হওয়া উচিত ছিল, খুব সম্ভবত অতীতে সেভাবে হয়নি। টিচার পলিটিক্যাল বায়াসনেসটাকে বোধহয় বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। কাঁটাতার দিয়ে বন্ধুত্ব হয় না বললেন নাহিদ ইসলাম। সীমান্তে বেড়া নিয়ে রাজ্য নয়, ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলবে বাংলাদেশ। পানি সংকট নিরসনে আলোর মুখ দেখছে পদ্মা ব্যারেজ প্রকল্প। অনুমোদনে কাল উঠছে একনেক সভায়, ব্যয় 34,000 কোটি টাকা। জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সর্বস্তরের জন্য খুলে দেওয়া হচ্ছে জুলাই আগস্টে। সংরক্ষণে থাকছে শেখ হাসিনার কল রেকর্ডও। শুভেচ্ছা, স্টার নিউজ প্রাইমে আপনাদের সাথে আছি আমি ফারাবি হাফিজ। সরকারি হাসপাতাল, এখানে দালাল থাকবে, এটাই যেন হালাল, এটাই হচ্ছে স্বতঃসিদ্ধ এবং এটাই স্বাভাবিক। গ্রাম থেকে আসা সহজ সরল রোগীদের বাগিয়ে নির্ধারিত বেসরকারি কোনো হাসপাতালে নেয়া, এটাই হচ্ছে দালালদের প্রধানতম কাজ। এতে শুধু বাড়তি খরচই হচ্ছে না, বরং রীতিমতো বিরক্ত সেবা গ্রহীতারা। দালালের দৌরাত্মে অসহায় হাসপাতালের কর্তৃপক্ষ, কোনো কোনো ক্ষেত্রে তাই দেখা গেছে। সাব্বির আহমেদ আমাদের সহকর্মী, তিনি জানাচ্ছেন বিস্তারিত। ফেনীর ব্যবসায়ী জহিরুদ্দিন শারীরিক নানা জটিলতা নিয়ে সুচিকিৎসার আশায় দুদিন আগে আসেন মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে, কিন্তু এখনো পাননি কাঙ্ক্ষিত সেবা। যা যা দিতে পারে এগুলো করাইলে ইমার্জেন্সি, আর যেগুলো দিতে পারে না এগুলো না বাইরে থেকে কয়লা বাইরে। এই অভিযোগ শুধু জহিরুদ্দিনের নয়, একই রকম বাস্তবতার মুখোমুখি জরুরি সেবা নিতে আসা প্রায় সবাই। দালালে পড়ে গেছে, ওই দালালরাই মনে করেন যে জায়গায় 10 টাকা লাগবে ওই জায়গায় মনে করেন যে 500 টাকা ওরা নিতে আছে। এমন অবস্থায় হাসপাতাল ঘিরে চলে গোয়েন্দা নজরদারি। টার্গেট বেশ কয়েকজন দালাল, যারা রোগীদের নানা সুবিধা অসুবিধার কথা বলে ভাগিয়ে নিয়ে যান বেসরকারি বিভিন্ন ক্লিনিকে। সরকারি খরচের চাইতে বেশি টাকায় টেস্ট অপারেশন করতে বাধ্য হন রোগীরা। সরকারি রেট হলো 900 টাকা, সিবিসির দাম সরকারিতে 150 টাকা রেট, আমাদের ওখানে 400 টাকা রেট। একটা সিরাম আইজি, এটা এখানে 250 টাকা, আমাদের ওখানে 800 টাকা রেট। এবার রোগী সেজে দালালদের স্বর্ণপন্ন র্যাব সদস্যরা, আর সেই পাতা ফাঁদে পা দেয় দুষ্টচক্র। চলে চোর পুলিশ খেলা। অবশেষে গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজন দালালকে। আমি রিলায়েন্সে জব করি, ওখান থেকে মার্কেটিংয়ে নিয়োগ দিয়েছে, টুকি নিয়ে যায় আর কি এখান থেকে। অনেক পেশেন্ট বাইরে ঘরে টেস্ট ভিতরে হয় না, আমি ভুল করেছি, আমি নতুন আসছি। যাচাই বাছাই শেষে 13 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় র্যাব। দালালদের নিয়ন্ত্রণের প্রশ্নে যেন অসহায় হাসপাতাল কর্তৃপক্ষ। ভাবটা এমন যেন কিছুই জানেন না কর্তা ব্যক্তিরা। একটা বড় হাসপাতাল, সেই তুলনায় আমাদের এখানে কর্মকর্তার সংখ্যাটা একটু নগণ্য, তত্ত্বাবধানে কিছুটা সমস্যা থাকতে পারে। তো এরা আসলে এতটা মানে দেখা যায় যে ধূর্ত যে মুহূর্তে চলে আসে। কথা বলে বিভিন্ন প্রাইভেট হসপিটালে নিয়ে যায়, টেস্ট করার জন্য বিভিন্ন ডায়াগনোস সেন্টারে নিয়ে যায়, তারপর হুইল চেয়ারের কথা বলে অতিরিক্ত ভাড়া আদায় করতেছে। তো এইসব বিষয়গুলো আমরা আজকে আমাদের কাছে ধরা পড়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। পর্যায়ক্রমে অন্য হাসপাতালেও চলবে দালাল বিরোধী অভিযান। দেশের প্রায় সব সরকারি হাসপাতালে সক্ষমতার চাইতে রোগীর চাপ বেশি থাকায় গড়ে উঠেছে এক শ্রেণীর দালাল চক্র। প্রায় বিভিন্ন অভিযানের মাধ্যমে এই দালাল চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়, কিন্তু তাদের দৌরাত্ম্য বন্ধ হয় না। সংশ্লিষ্টরা বলছেন, এই দালাল চক্রের সিন্ডিকেট ভাঙতে হলে
সরকারি এই আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের পাশাপাশি প্রয়োজন হাসপাতাল কর্তৃপক্ষের কড়া নজরদারি। সাব্বির আহমেদ, স্টার নিউজ, বক্ষব্যাধি হাসপাতাল, ঢাকা। এদিকে হামের প্রকোপের জন্য দায়ীদের শাস্তির আওতায় আনতে চায় সরকার, আর এই জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। আজকে দুপুরে সচিবালয়ে তিনি এগুলো বলেছেন। এ সময় তিনি জানিয়েছেন যে সরকার যদি চায় 60 দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিল করতে পারে। সারা দেশে হামে মৃত্যুর সংখ্যা 400 ছাড়িয়েছে। প্রতিদিনই এই সংখ্যা বাড়ছে। টিকা কার্যক্রম চললেও এই সংক্রমণের হ্রাস এখনও টেনে ধরতে পারেনি সরকার। তবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান জানিয়েছেন, সংক্রমণের জরুরি অবস্থায় যা করণীয় সে অনুযায়ী সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। তথ্য উপদেষ্টা বলেন, দ্রুতই হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা হবে। সংক্রমণ রোধে জনসচেতনতাও জরুরি। তিনি জানান, এই পরিস্থিতির জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনবে সরকার। অন্তর্বর্তী সরকার শিশুদেরকে মেরে ফেলতে হবে এমন কোনো ইন্টেনশন তাদের ছিল না। তাদের গাফিলতি আছে, এটার কারণে শিশু মৃত্যু হয়েছে এবং এগুলো অনেকগুলো ফৌজদারি অপরাধের পর্যায়ে চলে যাবে, কিন্তু ওনারা ইন্টেনশনালি এটা করেছেন এরকম কিছু না। কিন্তু আমরা ওই জায়গাটাই খুঁজে বের করতে চাই। তদন্ত কমিটি যদি এমন খুঁজে পায় যে খুবই বাজে ধরনের নেগলিজেন্স হয়েছে যেটা শাস্তিযোগ্য, তাহলে শাস্তিও দেওয়া হবে। আর যদি এরকম খুঁজে পায় যে না এই ঘটনা ঘটেছে, সেটা শাস্তি কি হতে পারে, পাশাপাশি রেকমেন্ডেশন থাকবে যাতে আমরা ফার্দার এটা প্রিভেন্ট করতে পারি। সো আমাদের তদন্তের এই দুইটা উদ্দেশ্যকে মাথায় রেখে আমরা তদন্ত করব। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তিতে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ছে কিনা এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে তারা অবগত আছেন। তবে স্পর্শকাতর চুক্তি হওয়ায় এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আমরা সরকারের মধ্যেও আমরা এই চুক্তিটা নিয়ে কিছু পর্যালোচনা, এবং চুক্তি এটা খুবই শক্তিশালী চুক্তি এবং এটা বাতিল করে দেওয়ার ইম্প্যাক্ট কি হতে পারে নিশ্চয়ই আমরা বুঝতে পারি, বা কোন প্রেক্ষাপটে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে সেটাও আমরা বুঝতে পারি। কিন্তু ওই যে বললাম, ওই সুযোগটা তো আমরা নিতে পারি যে এই চুক্তি রিকনসিডার করা কিছু কিছু জায়গায়, যে যে জায়গাগুলোকে আমরা বেশি সমস্যাজনক মনে করি, রাষ্ট্রের জন্য ক্ষতিকর মনে করি, হতে পারে মনে করছি, সেগুলো নিয়ে আমরা আগে আমাদের প্রাথমিক বিবেচনা করব। বিগত সরকারগুলোর সময় বিভিন্ন দেশের সঙ্গে করা চুক্তিগুলো সরকার পুনর্বিবেচনা করবে বলেও জানান তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। রেসিপ্রোকাল ট্যারিফের যে সংকট আছে সেটা আবার। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। দীর্ঘদিন রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগ দেওয়ার কারণেই আন্তর্জাতিক তালিকায় নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম। ক্যাম্পাসের অনুষদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সেখানে বলেছেন যে দুর্নীতিতে জিরো টলারেন্স এটা অবান্তর, তবে সমৃদ্ধ দেশ গড়তে দুর্নীতি এবং অনিয়মের লাগাম টেনে ধরার কঠোর বার্তা সরকার প্রধানের কণ্ঠে। ৩৫ বছর পর স্মৃতির ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন সরকার প্রধান। প্রশ্ন, খুনসুটি আর গভীর আলোচনায় জানতে চাইলেন কেমন বাংলাদেশ দেখতে চায় তরুণ প্রজন্ম। আমি জানতে চাই আপনারা কেমন বাংলাদেশ দেখতে চান। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান নিয়ে ওঠা প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। র্যাঙ্কিং এর মধ্যে না পড়ার বোধহয় অন্য একটা মূল কারণ হচ্ছে যে আমরা এখানে যেভাবে আসলে টিচার নিয়োগ হওয়া উচিত ছিল, খুব সম্ভবত অতীতে সেভাবে হয়নি। টিচার পলিটিক্যাল বায়াসনেসটাকে বোধহয় বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। টিচার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে রেজাল্ট দেখে, মানুষের মেরিট দেখে টিচার দেয়। আমি মনে করি এই অবস্থাটার পরিবর্তন করা সম্ভব। বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে দুর্নীতি, অনিয়ম আর বৈষম্যের লাগাম টেনে ধরতে কঠোর বার্তা দেন প্রধানমন্ত্রী। অনেকে একটা কথা বলে যে হ্যাঁ আমরা একদম জিরো টলারেন্স দুর্নীতিতে। আমার কাছে কথাটা অবান্তর মনে হয়। বাংলাদেশের প্রেক্ষাপট, আপনারা এই দেশে বড় হয়েছেন, আপনারা জানেন, আমরা যতই বলি জিরো টলারেন্স, এটা একটা অবাস্তব ব্যাপার। ডু ইউ বিলিভ দিস? আপনারা কেউ বিশ্বাস করেন যে জিরো টলারেন্স? আপনারা বিশ্বাস, তো আপনারা যদি বিশ্বাস না করেন আমি কেন বিশ্বাস করবো এটা? বাট আমরা যেটা চেষ্টা করছি এই বিষয়টাকে যতটুকু লাগাম টেনে ধরা যায়। এত বছরের বিষয়টা আমরা 2 মাস, 6 মাসে, 1 বছর, 2 বছরে পাবো না। এটা একটা হ্যাবিটের ব্যাপার। বৈশ্বিক বাস্তবতায় বিভিন্ন ভাষা শিক্ষার উপর জোর দেন তিনি। তবে সেই পথ চলায় মাতৃভাষা বাংলা যেন থাকে আত্মপরিচয়ের প্রথম শক্তি। আমার মেয়ের সাথে আপনি কথা বললে কখনোই আপনার মনে হবে না যে ও
ওর পড়ালেখা, বন্ধু বান্ধব সবকিছু বিদেশি মনে হবে না। কেন জানেন? এটা হচ্ছে মানসিকতার ব্যাপার, এটা হচ্ছে পরিবারের বিষয়, এটা হচ্ছে মানসিকতার ব্যাপার। নিজের প্রিয় ক্যাম্পাসে ফিরে প্রধানমন্ত্রী শুধু অতীতকে ছুঁয়ে দেখেননি, তরুণ প্রজন্মকে দিলেন স্বপ্ন, জ্ঞান আর নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশের নতুন দিক নির্দেশনা। আপনারা পারবেন, আমরা হয়তো শুরু করতে পারবো, আমাদের চেষ্টা দিয়ে শুরু করতে পারবো, কিন্তু টেনে নিয়ে যেতে হবে আপনাদেরকে। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। আজকে এই যে প্রোগ্রাম আপনারা দেখলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঠিক সেখানেই উচ্চশিক্ষা নিয়ে এক কর্মশালা হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী এই কথা বলেছেন। সেই সঙ্গে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষাকে বাধ্যতামূলক করার বার্তা প্রধানমন্ত্রী দিয়েছেন। পুঁথিগত বিদ্যার পরিবর্তে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা এবং উদ্ভাবনী কার্যক্রম বাড়ানোর তাগিদ দিয়েছেন সরকার প্রধান। যেখানে একদিন তারুণ্যের স্বপ্নে জেগেছিল ভবিষ্যতের রাজনীতি, স্মৃতির পথ বেয়ে চিরচেনা সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আয়োজনে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উদ্বোধন করেন উচ্চশিক্ষা নিয়ে জাতীয় কর্মশালা। আপনার সরকারি কর্মপরিকল্পনার সাথে সংযোগ স্থাপন দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের, যুগোপযোগী ও গবেষণা ভিত্তিক কাঠামোয় এগিয়ে নেওয়ার উপর জোর দেন প্রধানমন্ত্রী। প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামগুলো একটু নতুনভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি। নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মসূচি শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন মনে হয় খুব সম্ভব হবে না। সময় উপযোগী শিক্ষা কারিকুলাম ছাড়াও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা মনে হয় সম্ভব নয়। এ কারণেই বর্তমান সরকার একাডেমিক সিলেবাসকে সময় উপযোগী করার কাজ এর ভিতরেই হাতে নিয়েছে। উচ্চশিক্ষাকে শুধু সনদ অর্জনের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে উদ্ভাবন, দক্ষতা, জ্ঞান চর্চা ও জাতি গঠনের মূল চালিকা শক্তি করার আহ্বান জানান তিনি। শুধু পুঁথিগত শিক্ষায় নয়, বিশ্ববিদ্যালয় গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে মনে হয় প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কিছুটা হলো কষ্টসাধ্য হয়ে পড়বে। শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রেই নয়, স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে। শিক্ষাবিদ, নীতি নির্ধারক ও গবেষকদের প্রাণবন্ত এই অংশগ্রহণে স্পষ্ট হল, শিক্ষা যখন বদলায়, বদলে যায় জাতির মেধা, মনন আর সমৃদ্ধির মানচিত্র। আর পরিবর্তনের সেই শপথই উচ্চারিত হলো দেশের সর্বোচ্চ এই বিদ্যাপীঠে। আগামী বাংলাদেশ গড়ার জন্য, এই শিক্ষা ব্যবস্থা ব্যাপক পরিবর্তনের জন্য আগামী দিনে আমরা কি করতে পারি। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা। মধ্যস্বত্বভোগী এবং সিন্ডিকেটের কাছে জিম্মি নিত্যপণ্যের বাজার এমন মূল্যায়ন তুলে ধরে বাজার মনিটরিং এবং সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত এবং কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াত আমির শফিকুর রহমান। আজকে ভোরে রাজধানীর মিরপুরের শাহ আলী পাইকারি বাজারে গিয়েছিলেন তিনি এবং সেখানে তিনি এই কথা বলেছেন। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাড়তি দামে নাভিশ্বাস সাধারণ মানুষের। চাল, ডাল, তেল, সবজি, ডিম থেকে শুরু করে প্রায় সব পণ্যের দামই এখন সাধারণ ক্রেতার নাগালের বাইরে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শনে যান বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান। বাজার ঘুরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। পরে বাজার ব্যবস্থাপনায় ফড়িয়া ও সিন্ডিকেটের নেতিবাচক প্রভাব নিয়ন্ত্রণের তাগিদ দেন শফিকুর রহমান। মাঝখানে জ্বালানি সমস্যা ছিল, তার সাথে চাঁদার যন্ত্রণা ছিল, এই দুইটা মিলেই বাজার অস্থির হয়। এটাও আমরা জানি যে ঘাটে ঘাটে সিন্ডিকেট, এখানে যে দোকানগুলো আছে, দোকানগুলা স্বস্তিদায়কভাবে যারা ব্যবসা করে তারা পায় না। এখানেও দখলদারিত্ব আছে, এখানেও নীরব চাঁদাবাজি আছে, কিন্তু মুখ ফুটে কেউ কথা বলতে চায় না। এ সময় নিত্যপণ্যের মূল্য তদারকিতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। এগুলা নিয়ে আমরা সংগ্রাম করব, এগুলা নিয়ে মাঠে নামবো, এগুলা নিয়ে আওয়াজ তুলব, এগুলা নিয়ে জনগণকে সংগঠিত করব এবং একটা সময়ের ব্যবধানে ইনশাল্লাহ এই যন্ত্রণা থেকে আমরা জনগণকে মুক্ত করব। জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দল সোচ্চার ভূমিকা রাখবে বলেও জানান বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।
নূরে জান্নাত, স্টার নিউজ, ঢাকা। সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে হত্যাযজ্ঞ চালিয়ে বন্ধুত্ব সম্ভব নয় বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজকে বিকেলে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শাপলা গণহত্যাকাণ্ড নিয়ে এক আলোচনা সভা হয়েছে, সেখানে যোগ দিয়ে এই কথা বলেছেন তিনি। এ সময় তার অভিযোগ হচ্ছে 2013 সালে মাদ্রাসার ছাত্রদের ঢাকায় এনে মৃত্যুর মুখে ঠেলে দেয় এই যে দায়, এটা সব রাজনৈতিক দলকে নিতে হবে বলেছেন তিনি। তখন বিরোধী দল হিসেবে বিএনপির যে ভূমিকা, সেই ভূমিকার সমালোচনা করেছেন তিনি বলেছেন যে শাপলা গণহত্যাকে তখন সব রাজনৈতিক দল মিলে ঠেকিয়ে দেয়া গেলে জুলাই গণহত্যা হতো না। অনুষ্ঠানে শাপলা চত্বরের এই হত্যাযজ্ঞ নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়। তো সীমান্তে কাঁটাতার দিয়ে এবং সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সাথে বন্ধুত্ব সম্ভব না। কাঁটাতার দিয়ে কারোর সাথে বন্ধুত্ব করা যায় না, এবং আমরা বিশ্বাস করি এই কাঁটাতার সেই দেশের জনগণই একদিন উপড়ে ফেলে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবে। সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইলে ভারতের সঙ্গে আলোচনা হবে, আর পুশিন ঠেকাতে বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আজকে দুপুরে সচিবালয়ে জরুরি সভা শেষে এসব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন যে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে সরকার। ঈদের আগে পরে 14 দিন নিরাপত্তা নিশ্চিতে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদুল আজহা সামনে রেখে মঙ্গলবার সচিবালয়ে বসে জরুরি সভা। স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে এই সভায় অংশ নেন ধর্মমন্ত্রী, বিকেএমইএ, বিজেএমইএ, বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে এ বিষয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, দেশজুড়ে পশুর হাটে নিরাপত্তায় বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া পোশাক কারখানায় ছুটি ও পাওনা পরিশোধ সহ ঈদযাত্রা নির্বিঘ্নে নানা উদ্যোগ নেয়ার কথা জানান তিনি। ঈদুল আজহার আগের 7 দিন এবং পরের 7 দিন আমাদের পুলিশ হেডকোয়ার্টারে একটা মনিটরিং সেল কার্যকর করা হয়েছে। ঈদের আগে যাতে কোনো শ্রমিকের বেতন অনাদায়ী না থাকে, মানে আদায় করা হয় বেতন বোনাস, সেই ব্যবস্থা করতে কিছু কিছু সিক ইন্ডাস্ট্রিজ আছে, কিছু কিছু ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে ইতিমধ্যে। সেই ক্ষেত্রে কি করা যায়, তারা এটা সুসমন্বয় করে ব্যবস্থা করবে। চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। বিরোধী দলীয় নেতার এমন মন্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উপযুক্ত প্রমাণ থাকলে ব্যবস্থা নেবে সরকার। মাননীয় বিরোধী দলীয় নেতা যে চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে বললেন, তার কাছে যদি কোনো খতিয়ান থাকে আমার কাছে প্রদান করলে বা আপনারা দিলে সেই জায়গাটা আমি অ্যাড্রেস করতে পারবো। আমরা গত 30 এপ্রিল থেকে শুরু করে এই পর্যন্ত আরও অনির্দিষ্টকাল পর্যন্ত আমরা সারা দেশে অভিযান পরিচালনা করছি চাঁদাবাজির বিরুদ্ধে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ। এখানে কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে নোম্যান্স ল্যান্ড বজায় রেখে যদি সেই দেশ দিতে চায়, সেটা ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের আলাপ আলোচনা হবে, কিন্তু সেরকম কোনো ইস্যু তো প্র্যাকটিক্যালি ভারত সরকারের পক্ষ থেকে আমরা দেখিনি। পুশিন ঠেকাতে বিজিবিকে সতর্ক থাকতে বলা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নাফিয়া ফারজানা, স্টার নিউজ। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে বহু আকাঙ্ক্ষার পদ্মা ব্যারেজ প্রকল্প। মোট ব্যয় হবে পরিকল্পনা সেটি হচ্ছে 55,000 কোটি টাকা। প্রথম পর্যায়ে 34,000 কোটি টাকার খরচ আগামীকাল একনেক সভায় অনুমোদন পেতে পারে। এই প্রকল্প যদি বাস্তবায়ন হয় তাহলে বৃহত্তর রাজশাহী এবং খুলনা অঞ্চলে পানির প্রবাহ বাড়ার পাশাপাশি কমবে সুন্দরবনের লবণাক্ততা। তৈরি হবে 9 লাখ কর্মসংস্থান। সরকারি হিসেব সেটি অর্থনীতিতে বছরে যুক্ত হবে 8,000 কোটি টাকা। মাহবুল ইসলাম রিপোর্ট করেছেন। বাংলাদেশের আপত্তি উপেক্ষা করে 70-এর দশকে ভারতের পশ্চিমবঙ্গে চালু হয় গঙ্গা নদীর ওপর নির্মিত ফারাক্কা ব্যারেজ। উদ্দেশ্য কলকাতা বন্দরের জন্য হুগলি নদীর নাব্যতা ফিরিয়ে আনা। এর প্রভাবে ভাটিতে বাংলাদেশের পদ্মা নদীতে কমে যায় পানি, শুকিয়ে যেতে থাকে খাল, বিল সহ পানির আধারগুলো। বৃহত্তর রাজশাহী, খুলনা অঞ্চলে তৈরি হয় মরুকরণ ও লবণাক্ততা। এই সংকট নিরসনে পদ্মার বাংলাদেশ অংশে 180 কিলোমিটার ভাটিতে রাজবাড়ীর পাংশায় ব্যারেজ করার পরিকল্পনা হয় 60-এর দশকে। অবশেষে 66 বছর পর প্রকল্পটি আলোর মুখ দেখতে যাচ্ছে।
বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া একনেক সভায় অনুমোদনের জন্য উঠতে পারে প্রকল্পটি। এই প্রকল্পে মূল ব্যারেজটি হবে 2.1 কিলোমিটার দৈর্ঘ্যের। এর মাধ্যমে পদ্মা নদীতে শুষ্ক মৌসুমে ধরে রাখা হবে 2900 মিলিয়ন ঘনমিটার পানি। এতে পুনর্জীবিত হবে গড়াই, মধুমতি, হিসনা, মাথাভাঙা, চন্দনা, বারাসিয়া, বড়াল, ইচ্ছামতি নদী। পানির প্রবাহ বাড়বে দেশের বৃহত্তর গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পে। রূপপুর পারমাণবিক কেন্দ্রের জন্য বাড়বে পানির প্রাপ্যতা। এছাড়া সুন্দরবন অঞ্চলে কমে আসবে লবণাক্ততা। ব্যারেজ প্রকল্পে থাকবে জলবিদ্যুৎ কেন্দ্র, যার উৎপাদন সক্ষমতা প্রায় 113 মেগাওয়াট। প্রায় 29 হেক্টর জমিতে সেচ সুবিধা বাড়বে। ধান উৎপাদন বাড়তে পারে বছরে প্রায় 24 লাখ টন। দীর্ঘমেয়াদে তৈরি হতে পারে 9 লাখের বেশি কর্মসংস্থান। ব্যারেজ ঘিরে গড়ে তোলা হবে 7টি স্যাটেলাইট শহর। সব মিলিয়ে বছরে অর্থনীতিতে যোগ হবে 8,000 কোটি টাকা। পদ্মা ব্যারেজ প্রকল্পটির মোট ব্যয় 55,483 কোটি টাকা। তবে বুধবার একনেক সভায় প্রথম পর্যায়ের 34,497 কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেয়া হতে পারে। প্রকল্পটি বাস্তবায়ন হবে 2026 থেকে 2033 সালের মধ্যে। মাহবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম, ফিরছি একটু পর। আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম, সাথে ফারাবি হাফিজ। খাগড়াছড়িতে বালুমহালে অভিযানের সময় স্থানীয়দের হামলায় ইউএনও এবং ওসি সহ 11 জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে 10 রাউন্ড গুলি ছুড়তে হয় পুলিশকে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে দীর্ঘদিন ধরে রামগড় উপজেলার পূর্ব বলিপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল প্রভাবশালী একটি মহল। আজকে দুপুরে এই এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় স্থানীয়রা প্রশাসনের কর্মকর্তাদের উপরে হামলা চালায়। এতে ইউএনও ও ওসি সহ 11 জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে 10 রাউন্ড গুলি ছড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। জুলাই শেষ কিংবা আগস্টের শুরুতে সর্বস্তরের জন্য খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জাদুঘর পরিদর্শন শেষে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী। এই সময় জাতীয় সংসদের স্পিকার বলেছেন যে এই জাদুঘরে শেখ হাসিনার সব অপকর্মের রেকর্ড থাকবে। এটি যতদিন থাকবে ততদিন মানুষ শেখ হাসিনাকে ঘৃণা ভরে স্মরণ করবে। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পতন হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনার পদত্যাগের খবরে গণভবনে লাখো মানুষের উচ্ছ্বাস। শুরু হয় নতুন বাংলাদেশের যাত্রা। অভ্যুত্থানের মাধ্যমে হাসিনার সেই পতনের ইতিহাসকে তরতাজা রাখতে জুলাই জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। কার্যক্রম প্রায় শেষ হলেও এখনও তা সবার জন্য উন্মুক্ত নয়। অবশেষে শেষ হচ্ছে অপেক্ষা। জুলাইয়ের শেষ বা আগস্টের প্রথম তারিখে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই জাদুঘর। আগামী জুলাই মাসের শেষের দিকে অথবা অগস্টের 1 তারিখে আমরা এই জাদুঘর ওপেন করব এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী একটা সময় নির্ধারণ করে দেবেন। মঙ্গলবার সকালে প্রথমবারের মতো জুলাই জাদুঘর পরিদর্শনে জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। সাথে ছিলেন সংস্কৃতি মন্ত্রী, জুলাই যোদ্ধারা। ফেসিবাদকে কিভাবে পতন ঘটাতে হয় এই জাদুঘর তার স্মৃতি নিদর্শন বলে মন্তব্য করেন ডেপুটি স্পিকার। জুলাই অগাস্টের মাধ্যমে বাংলাদেশে নতুন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। সেই গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য এবং জুলাই অগাস্টের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং ফ্যাসিজম বিরোধী আন্দোলনকে উজ্জীবিত রাখা সহ সেই থেকে আগামী নতুন প্রজন্মের শিক্ষণীয় বিষয় হচ্ছে এই মহান জাদুঘর। অভিনয়ে পারদর্শী এই নেত্রী বাংলাদেশের ইতিহাসে চিরকাল কলঙ্কিত হয়ে থাকবেন এবং এই জাদুঘর যতদিন থাকবে এই মাফিয়া নেত্রী, এই মাফিয়া দলের হত্যাকাণ্ড সম্পর্কে মানুষ এখানে এসে তাদের প্রতি থুতু নিক্ষেপ করবে। এই জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান স্পিকার। মানুষ হিসেবে বের হয়ে আসবেন। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। হাওড়ের কৃষকের কাছে এইবারের কোরবানির ঈদটা মোটামুটি ত্যাগেরই বলা যায়। অতিবৃষ্টিতে কেবল ফসল তলিয়ে যায়নি, তাদের পচে গেছে গরুর খাদ্য, ঘাস নেই, খড় নেই,
ঋণ করে কেনা গরুর দাম নিয়ে তাদের আছে হতাশা। হাটে নেয়ার আগেই এই ক্ষতিটা যেন হতাশার হাহাকার। নীল মাহবুব আরও জানাচ্ছেন, ক্যামেরায় ছিলেন আনোয়ার হোসেন। বিস্তীর্ণ হাওরটা যেন এখন সংকীর্ণ স্বপ্নের দর কষাকষি। শ্রমের ফসল পায়নি তার সোনালি রং। খড় নেই, ঘাস নেই, গোলায় ধান নেই। হাওরে এখন কৃষকের জীবনের কোনো মানে নেই। এই গ্রাম অঞ্চলে প্রতিটা গরুই 5টা 2টা 3টা গরু সবাই পালে। অনেকেই আছে মানে ওর খের তুলছেই না, তাহলে এই গরুগুলা কি করে পালে? 5টা গরুর মধ্যে আমি 2টা গরুর খের তুলছি, আমি 3টা গরু কি করি আবার পালি? কারণ আমার তো গরু 5টা, কিন্তু 5টার এইগুলা খের দিয়ে কি গরু পালন যাবে? হাওরের কৃষকের কাছে গরু শুধু গৃহপালিত পশু নয়, এটা ব্যাংক, এটা সঞ্চয়, এটা ছেলের লেখাপড়া, মেয়ের বিয়ের টাকা, নয়তো চিকিৎসার জোগাড় জানতি। আসছে ঈদে সেই স্বপ্নের গায়েও পানি লেগেছে। আমরা অন্যান্য বছর ধান তোলার পাশাপাশি আমরা গরুর খড় তুলতাম। এই বছর আমরা একটা খড় তুলতে পারি না। আমরা যে পশুগুলো আছে, আমরা তো খাদ্য তো নষ্ট হয়েছে একদম। ধান যারা খাইতে আনছে খাল হয়ে গেছে, প্রত্যেকেরই ধান তোল হয়েছে। এরপরে গরুর খড়ের অবস্থা একদম এক এই বাটি অঞ্চলের মানুষ এই দাঁড় রে না করিয়া গৃহস্থী করে, গৃহস্থীরাও ঠিক মতো পাইছে না। এই ঋণগুলা কিভাবে দিবে? মানুষ অনেক দুর্ভোগে আছে। হাওরের বাতাসে ধান পচার গন্ধ যেন শুষে নিয়েছে ঘামের সমস্ত সুঘ্রাণ। ধান হারানোর পর খড় হারানো যেন সেখানে অনেকটাই মরার ওপর খাড়ার ঘা, যেখানে চোখ রাঙাচ্ছে ঋণের খরব। কিভাবে বাঁচবে কৃষক? কিস্তির কষ্ট কতটাই বা বুঝবে রাষ্ট্র? নাকি দুঃখের বোঝায় দিন শেষে কৃষকের সূর্যাস্ত? নীল মাহবুব, স্টার নিউজ, সুনামগঞ্জ। আপনাদের স্টার নিউজ প্রাইম ফিরছি একটু পর। আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম।
বছর ঘুরে আবার এসছে বিশ্ব চলচ্চিত্রের সেই মহেন্দ্র খন। আজ 12ই মে মঙ্গলবার বাংলাদেশ সময় ঠিক রাত 11টায় দক্ষিণ ফ্রান্সের কান সৈকতে পর্দা উঠছে আলোচিত কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম এই আসরের লাল গালিচায় থাকছে বৈশ্বিক তারকাদের ঝলক। পর্দায় থাকছে বিখ্যাত সব সিনেমা, সঙ্গে জয় পরাজয়ের হরেক রকমের গল্প। কান সৈকত থেকে বিশ্ব চলচ্চিত্রের রোজকার খবর সরাসরি থাকছে আমাদের স্টার নিউজের পর্দায়। কান সৈকতে নেমে এসেছে উৎসবের আমেজ। প্রস্তুত কান কর্তৃপক্ষ। বৈশ্বিক তারকাদের পদচারণায় মুখর হচ্ছে কান শহর। পালে দো ফেস্টিভ্যাল ভবনের সামনে উঠে গেছে বিশাল আকৃতির অফিসিয়াল পোস্টার। উৎসবস্থল মোড়ানো হয়েছে লাল গালিচায়। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 11টায় ফ্রান্সের দক্ষিণে ভূমধ্য সাগরের তীরে পালে দো ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে হচ্ছে জমকালো উদ্বোধনী আয়োজন। উদ্বোধনী সিনেমা হিসেবে থাকছে ফ্রান্সের পিয়ের সালভাদোরি পরিচালিত দ্য ইলেকট্রিক কিস। সিনেমাটিতে অভিনয় করেছেন পিও মারমাই, আনাই দুমুস্তোয়ের। এবারের আসরে কানের সর্বোচ্চ পদক স্বর্ণপামের জন্য মূল প্রতিযোগিতা বিভাগে 141টি দেশের 2491টি চলচ্চিত্র জমা পড়েছে। এর মধ্যে নির্বাচিত হয়েছে 22টি চলচ্চিত্র। এগুলোর মধ্যে একটি জিতবে উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম। প্রস্তুত মঞ্চ, প্রস্তুত সবকিছু, আর কিছুক্ষণ বাদেই পর্দা উঠবে কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরের, যেখানে জৌলুস ছড়াবেন বিশ্ব সিনেমার নামী সব তারকারা। আল কাসির, স্টার নিউজ, ফ্রান্স। দেশের বাইরের খবর। টানা দ্বিতীয়বারের মতো আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার গুয়াহাটির খানাপাড়ায় আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে আজকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ বিজেপি ও এনডিএ জোটের একাধিক শীর্ষ নেতা। হিমন্ত বিশ্ব শর্মার পাশাপাশি নতুন মন্ত্রিসভার 5 জন সদস্য এদিন শপথ নেন। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী সহ বিজেপি শাসিত 22টি রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বিপুল জয় পেয়ে আবারও ক্ষমতায় ফিরেছে। 2021 সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর এবার দ্বিতীয়বারের জন্য দায়িত্ব গ্রহণ করলেন হিমন্ত বিশ্ব শর্মা। একই সঙ্গে আসামের টানা তৃতীয়বার সরকার গঠন করে উত্তর পূর্ব ভারতে নিজেদের রাজনৈতিক আধিপত্য আরও মজবুত করল বিজেপি। এই ছিল স্টার নিউজ প্রাইম। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।